তো এই যে বড় হতে হতে হ্যাঁ, সিনেমা কখন ঢুকলো মাথায়? ক্লাস 8-9 বোধ হয়, 8 কি 9 ইটি রিলিজ হয়েছিল, স্পেসিফিক্যালি মনে আছে। তোমার মধ্যে ছিলই, মানে ওই লেখালেখির ব্যাপারটা। হ্যাঁ, মানে গল্প বলার একটা চেষ্টা আমার মনে হয়। রিভিজিট করা হতো, কিরকম ছোটবেলা ছিল? 70s, 80-র দশক, 90-এর দশক, এটা আমার বড় হয়ে ওঠার সময়। বড় হওয়ার মধ্যে তো ডকুমেন্টারি কম, সিনেমা বেশি, গল্প বেশি। একদমই। আর এইটা তো তোমাকে নিশ্চয়ই পেছনে পেছনে একদম ব্যাক অফ দ্য মাইন্ড তো এটা খেয়েই যাচ্ছে। এই ডকুমেন্টারি করতে গিয়ে আমার প্রথম ছবির প্রডিউসারের সঙ্গে আলাপ। তুমি কিভাবে নিজেকে রিগ্রুপ করলে আবার? 5-6 বছর ইট ওয়াজ ভেরি টাফ ফর মি ওই সময়টা, বিকজ আই ওয়াজ গোয়িং থ্রু। তোমার ফ্যামিলি হিস্ট্রি সম্পর্কে একটুখানি বলছিলে, সেটা একটু শুনে আমি চমকালামই। আমার এক বড় দাদু হচ্ছেন সন্তোষ মিত্র, যিনি সুভাষচন্দ্রের বন্ধু ছিলেন, এবং শ্রীশচন্দ্র মিত্র বাঘা যতীনের জন্যে মাউজার পিস্তল উনি লুট করেছিলেন এবং এনে আমাদের বাড়িতেই রাখা হয়। একতলার একটা ঘর আছে, সেই ঘরটার নাম ছিল বোমা ঘর, মানে এখনও আছে রাখা। তোমার বেসিক উপলব্ধিতে কি কি পরিবর্তন? ফিল্ম ইজ আ ভেরি স্মল পার্ট অফ মাই লাইফ। লাইফ থেকে কি এক্সপেকটেশন আছে? কোনো পাহাড়ি জায়গাতে একটা সুন্দর কটেজ, একটা দোতলা থাকবে, তার একতলাটা পুরো লাইব্রেরি। তোমার রিয়েলাইজেশন কি হলো? কিছুই জানি না, নতুন করে আবার শিখতে হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অর্ণব খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকে আমার সঙ্গে কে আছে সেটা তো জানেন, কিন্তু আজকের এপিসোডটায় বিভিন্ন এপিসোডে বিভিন্ন রকম তো আড্ডা হয়। আজকের এপিসোডে যখনই দুজন ফিল্ম মেকার কথা বলে, তখনই তাদের ফিল্ম সম্পর্কে আইডিয়ার এক্সচেঞ্জ হয়। কিন্তু আজকে শুধুমাত্র কিন্তু ফিল্ম নিয়ে কথা হয়নি, তার বাইরে একটা অত্যন্ত ইন্টারেস্টিং ছোটবেলা আছে, আর একটা অত্যন্ত ইন্টারেস্টিং টেক আছে অন ভেরিয়াস থিংস। মানে আমরা দর্শন নিয়ে কথা বলেছি, আমরা ইতিহাস নিয়ে কথা বলেছি, বাট ওভারঅল একটা প্রচন্ড ইন্টারেস্টিং আড্ডা হয়েছে, যেটা আমাকে পার্সোনালি খুব আনন্দ দিয়েছে। হোপফুলি আপনারাও সেই আনন্দটা পাবেন, বা আমার থ্রুতে আপনাদের অব্দিও সেই আনন্দটা পৌঁছবে। সো আজকের এপিসোড শুরু করছি। আজকে আমাদের সঙ্গে আছে শুভ্রজিৎ মিত্র অন সোল কানেকশন পডকাস্ট। সিট ব্যাক, রিল্যাক্স এন্ড এনজয় দ্য পডকাস্ট। আমরা সোল কানেকশন পডকাস্টে জেনারেলি একটা মানুষের জার্নি সম্পর্কেও জানতে চাই, এবং আমার মনে হয় আমার দর্শকরাও সেই কারণেই, এবং সেখান থেকে যা যা ইন্সপিরেশন পাওয়া যায় সেইটা জানার খুব ইন্টারেস্ট থাকে আমার পার্সোনালি। তোমার জার্নির শুরু যদি বলতে হয় তাহলে ছোটোবেলাই বলতে হবে। আর তোমার ছোটোবেলা সম্পর্কে আমি অফ দ্য ক্যামেরা যা শুনছিলাম, সেটা তো একটা বিরাট ব্যাপার, এবং তোমার ফ্যামিলি হিস্ট্রিটাও একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, মানে তো সেইটা সম্পর্কে একটু বলো। তুমি আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমার বলতে সুবিধা হবে। আচ্ছা, তোমার এক্স্যাক্ট ছোটবেলাটায় মানে কি কি ছিল তোমার আশেপাশে? নর্থ কলকাতায় বড় হওয়া? উত্তর কলকাতায়। হ্যাঁ হ্যাঁ, এবার এই উত্তর কলকাতার ছোটবেলাটা সম্পর্কে একটু আমাদের একটুখানি রিভিজিট করা হতো, কিরকম ছোটবেলা ছিল? কারণ নর্থ কলকাতা এমনিতেই এত হ্যাপেনিং একটা জায়গা, একদম, আর ভীষণ ইতিহাস জড়িয়ে আছে। কারেক্ট, অলিতে গলিতে। ঠিক একদম। তো আর যেহেতু বউবাজারে আমাদের বাড়ি, এখন লাস্ট 12 বছর টলিগঞ্জে থাকি, দক্ষিণ কলকাতায়, বাট জন্মেছি বড় হয়েছি ওখানেই। সো মানে বাই হার্ট আমি উত্তর কলকাতার ছেলে। হ্যাঁ, একদম মানে টিপিক্যাল উত্তর কলকাতা বলতে যেটা বোঝায়, আমি একদম সেই পরিবেশে বড় হয়েছি। মানে 70-এর দশক, 70s, 80-র দশক, 90-এর দশক, এটা আমার বড় হয়ে ওঠার সময়। সো তো মানে তখনও কিন্তু ওই পাঁচমেশালি ওই ভেজালটা ঢোকেনি, এখন যেটা উত্তর কলকাতায় ঢুকে গেছে। তো একদম যে পিওর উত্তর কলকাতার যে এসেন্সটা, সেটা পেয়েছি। কিন্তু বেশ, তো মানে পাড়ায় গলিতে ক্রিকেট খেলা, একদম গলিতে ক্রিকেট খেলা, মানে এবং ছাতে ক্রিকেট খেলা, ছাতে ওই ম্যারাপ বেঁধে বিয়ের খাওয়ানো, বা কোনো জন্মদিনের খাওয়ানো, একদম নিচে বড় খোলা উঠোন, মানে আমাদের বাড়ি যেরকম ছিল খোলা উঠোন, 3 দিকে বারান্দা। তো এবার সেইখানে ভিয়েন বসানো, সেখানে রান্না হওয়া, পিছনে আবার একটা ছোট উঠোন আছে, 2টো উঠোন ছিল, সেই ছোট উঠোনে সেই মিষ্টি তৈরি হওয়া, সেখান থেকে লুকিয়ে খাওয়া, এগুলো করেছি ছোটবেলা। আর এই যারা রান্না করতেন, এরা খুব মানে এরা বিভিন্ন, আমি যতদূর দেখেছি যে বিভিন্ন বাড়ির স্পেসিফিক একটা লোক থাকতো। একদম আমাদের গণেশ ঠাকুর বলে একজন ছিল, আমি জানি, উড়িষ্যার বাসিন্দা ছিলেন, এবং ওনারা জানতেন, পুরো লিস্টটি নিয়ে চলে আসতেন, এবং সেই তারপর বাড়ির বড়রা সেগুলো বাজার করতে যেত, আমাদের যারা
কাজের লোকজন ছিল তাদের নিয়ে সেই ধামা করে করে আসতো। এবং ইনফ্যাক্ট এখনও আমাদের ওই বাড়িতে প্রায় ধরো 100 জনকে ভিয়েন খাওয়ানোর মতো বাসনপত্র আছে, কাঁসার বাসনপত্র, সেই বড় বড় কাঁসার হাঁড়ি, হ্যাঁ সেই বিশাল বড় হাঁড়ি, মানে একটা তাতে হয়তো একটা 7-8 বছরের বাচ্চা ছেলেকে ঢুকিয়ে রাখা যায় বাবু হয়ে বসে, ওই রকম বড় হাঁড়ি এখনো আছে। আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম, আমি আমার ছোটবেলায় যখন দেখেছি, আমি তো শিলিগুড়িতে বড় হচ্ছি, কিন্তু আমার দাদু একদম শ্যামবাজার 5 মাথার মোড়ে তার বাড়ি ছিল এক সময়। ওকে, হ্যাঁ, তো তিনিও আসলে কলকাতারই মানুষ। আমি যখন ছোটবেলায় আমাদের বাড়িতে যখন এই রান্না বান্নার বা এই জিনিসটা ঘটতো, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল যে সময় একদম ছোটবেলায়, সেখানে আমি সবচেয়ে বেশি ফ্যাসিনেটেড হতাম হলো এত বড় বড় বাসন দেখে। ছোটবেলায় এত বড় একটা হামানদিস্তা আসতো, আরে তার একটা হামানদিস্তার ইয়েটাও মানে বিরাট বড়। আর মনে হচ্ছে ভোরবেলা ঘুম ভাঙতো, সকালবেলা হিঙের কচুরি হবে ব্রেকফাস্টে, দিয়ে ভোরবেলায় ঘম ঘম করে হামান দিয়ে হিংটা ভাঙছে, এই আওয়াজে ঘুম ভাঙতো। মানে তুমি বলছো আই স্টিল ক্যান হিয়ার দ্যাট সাউন্ড। কারেক্ট। তো এইগুলো কিন্তু একটা আলাদা একটা জগৎ ছিল কিন্তু। তো এটা আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি। আর ওই যখন ওই বাঁশের মেড়াপগুলো পোতা হতো, তখন তো ওই দেয়ালগুলো সব লাগানো প্রতিটা বাড়ির, তো সমবয়সী হয়তো 5-6টা ছেলে টেলে রয়েছে আমাদের, ওই আমরা পাঁচিল টপকে টপকে যার বাড়িতেই হলো, আমাদের বাড়িতে হলে বা তাদের বাড়িতে, ওই তো বেশি বাঁশ বেয়ে বেয়ে ওঠা হতো। হ্যাঁ, এটা আমি প্রায় যখন ক্লাস 9-10 অবধি করেছি। হ্যাঁ, আর নিচ থেকে বাবা কাকাদের চেঁচানো, না আপনার তো পড়ে হাত পা ভাঙবে। ঠিক ঠিক, এটা আমরাও করেছি, মানে ওটা করতে হেবি মজা লাগতো, দুর্গাপূজার প্যান্ডেলে গিয়ে করতাম। আরেকটা আমার একটা খুব ফ্যাসিনেশন ছিল, তুমি বাঁশ বাঁধা বললে না, আর ছাদ এমনি আমরা দেখতাম উঠোনে গর্ত করে মাটিতে পুঁতে বাঁশ, সেটা দিয়ে স্ট্রাকচার করা হতো। আমি কিছুতেই বুঝতে পারতাম না ছোটবেলায় যে না পুঁতে কি করে ছাদের উপর একটা প্যান্ডেল তৈরি করছে। হ্যাঁ, মানে একটা টেম্পোরারি একটা ওই বক্স স্ট্রাকচারটা করে জিনিসটা হতো। হ্যাঁ, আর ওই ছাদের রেলিং গুলোর সঙ্গে বাঁধা থাকতো পাটের দড়ি দিয়ে। মানে অদ্ভুত, কিন্তু মানে টেকনোলজি বিরাট ছিল সেই সময়। বাট ছোটবেলার কথা তো ইজ লাইক ছোটবেলায় সিরিয়াসলি, মানে তুমি বলছো কথাগুলো এখন চোখের সামনে ভেসে উঠছে, এগুলো করেছি, এখন আর নেই। এখন আর ওই জিনিসটা, ওই ছোটবেলাটা নেই। এবং আমিও মাঝে মাঝে বলি, দেখো নিজেদের মতো করে এদের ছোটবেলাও বোধহয় নিশ্চয়ই ভালো হবে, কিন্তু আমাদের ছোটবেলাতে ডিস্টারবেন্স খুব কম ছিল, ডিস্ট্রাকশনস খুব কম ছিল। একদমই, মোবাইলের তো এটা একটা বিশাল, হ্যাঁ, বিরাট প্রবলেম। তো আমরা খুব ছোটবেলাটাকে আমরা ওই পার্টিকুলার ধরো খেলা থেকে আনন্দ নেওয়া, একদম ঘুড়ি ওড়ানো থেকে আনন্দ নেওয়া, এগুলো আমরা করে করে স্কুল হয়ে যাওয়ার পর তো সেই প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা তো মাঠের মধ্যেই কেটে যেত, কাদা মেখে বাড়ি ঢুকতাম। এখন এই জিনিসটা টিফিন টাইমে 1 ঘন্টার টিফিন, সেখানে পুরো কাদা মেখে এসে হেড স্যার নীল ডাউন করে রেখেছে, এটাও হয়েছে। তোমার কোন স্কুলে পড়া? হেয়ার স্কুল। আর তখন হেয়ার স্কুল মানে প্রেসেন্সি, মানে একদম মানে নিজেদেরই সম্পত্তি টাইপের দুজনেরই। আর মাঝখানে ওই রকম খাঁচাগুলো হয়নি, তখন দুটো মাটি খোলা ছিল। আচ্ছা আচ্ছা, মানে আমরা লুকোচুরি খেলতে প্রেসেন্সি কলেজে চলে যেতাম, বা যদি আমাদের মাঠে লোক ভিড়, মানে বাচ্চারা বেশি ভিড় হয়ে যেত, তাহলে ক্রিকেট খেলতে প্রেসেন্সির মাঠে চলে যেতাম। ওই অত বড় একটা মাঠ, দুটো মাঠ মিলিয়ে। তো এটা তো মানে 12 বছর পড়েছি হেয়ার স্কুলে, তো এইটা তো একটা আছে বড় পাওয়া। তোমার ফ্যামিলি হিস্ট্রি সম্পর্কে একটুখানি বলছিলে, সেটা একটুখানি মানে সেটা একটু শুনে আমি চমকালামই, যে এরকম একটা ফ্যামিলি, এবং তার সম্পর্কে যদি একটু আমাদের দেখো, আমাদের তো যেটা হয় মানে একান্নবর্তী একটা যৌথ ফ্যামিলি যেটা হয়, তো সেখানে এবার আমার ঠাকুর দাদার জারতুতো দাদা কাকা সবাই একই সঙ্গে থাকা, এগুলো। তো এবারে আমার 2 বড় দাদু মানে বাংলার হিস্ট্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো বড় দাদু মানে বাবার মানে দাদুর জারতুতো দাদা, ওই রকম ওই হিসেবে, মানে দাদুরাও 4-5 ভাই, পিস্তুতো দাদা খুঁড়তো, ওইভাবে বড় দাদু 2। তো আমার এক বড় দাদু হচ্ছেন সন্তোষ মিত্র, মানে যার নামে সন্তোষ মিত্র স্কোয়ার, যিনি সুভাষচন্দ্রের বন্ধু ছিলেন, এবং হিজলি জেলেতে ব্রিটিশরা তাকে গুলি করে হত্যা করে। তো এক দাদু হচ্ছেন সন্তোষ মিত্র, বড়দাদু। আর আরেক বড়দাদু হচ্ছেন শ্রীশচন্দ্র মিত্র। শ্রীশচন্দ্র মিত্রর নাম আমরা পাই হচ্ছে রডা কোম্পানি অস্ত্র লুণ্ঠনে, বাঘা যতীনের জন্যে মাউজার পিস্তল উনি লুট করেছিলেন, এবং এনে আমাদের বাড়িতেই রাখা হয় প্রথম। একতলার একটা ঘর আছে, সেই ঘরটার নাম ছিল বোমাঘর, মানে এখনও আছে রাদা। তো সেখানে সব বোমা টোমা রাখা হতো, এইসব পিস্টল রাখা হতো।
তো সেই বোমা ঘরে রাখা হয় এবং পরের দিন আমাদের পাশেই গুলি হচ্ছে মলঙ্গা পার্ক, এই মলঙ্গা লেন, তো মলঙ্গা লেনে মলঙ্গা পার্কের নিচে ওটা লুকিয়ে রাখা হয়, সেখান থেকে বুড়িবালামের তীরে ওনাকে সাপ্লাই করা। ও আচ্ছা, সেই বুড়িবালামের তীরে বিখ্যাত। একদমই, তো সেটা প্রথম ওই মাউজার পিস্তলগুলো আমাদের বাড়িতে এনে রাখা ছিল। তো শ্রীশচন্দ্র মিত্র সেদিনই ওই মানে ওনার তারপর কোনো ট্রেস পাওয়া যায় না, উনি নর্থ ইস্টের দিকে পালিয়ে যান। আচ্ছা, তো আমি মানে ঠাকুমার কাছে শুনেছি উনি নাকি অনেক দিন পরে এসেছিলেন একবার, মানে উনি তখন সাধক হয়ে গেছিলেন, তো সেটা অনেক দিন পরে। তো বাট ওই একবারই এসেছিলেন, দেখা করে চলে যান। সো এইটা। আর ছোটবেলায় গল্পগুলো তুমি শুনতে সব? হ্যাঁ বলতো তোমাকে? হ্যাঁ, এই গল্পগুলো শুনে শুনে বড় হয়েছি, ঠাকুরদার কাছে, ঠাকুমার কাছে, বাবার কাছে। আর আমার মামার বাড়ির দিক থেকে আমার গ্রেট গ্র্যান্ডফাদার হলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তো এইটা ব্লাড লাইন। আচ্ছা, ইটস এ হিউজ থিং, মানে একদম প্রপার নর্থ কলকাতার যে লিনিয়েজ, সেই লিনিয়েজ অনেক মানে ভালো, একটা দুর্দান্ত লিনিয়েজ আছে তোমার। মানে এটা তো আমার হাতে নেই, এটা মানে এটা ভগবান চেয়েছেন, তাই এই ব্লাড লাইনটা নিয়ে জন্মেছি। তো এই যে বড় হতে হতে সিনেমা কখন ঢুকলো মাথায়? ক্লাস 8-9 বোধ হয়, 8 কি 9, ইটি রিলিজ হয়েছিল। ইটি স্পেসিফিক্যালি মনে আছে, কাগজে অ্যাড দেখেছিলাম তখন, এরকম ছোটো ছোটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাডগুলো হতো কাগজে। আর বাবা আমাকে ইংরেজি ছবি দেখাতে নিয়ে যেত ছোটোবেলা থেকেই, মানে খুব ছোটোবেলা থেকে। ইনফ্যাক্ট আমার মনে আছে বাবার হাত ধরে আমি হাটারি দেখতে গিয়েছিলাম, ম্যাকেনাস গোল্ড দেখতে গিয়েছিলাম। আচ্ছা, এইগুলো বাবার হাত ধরে দেখা। তো ইটিও বাবার হাত ধরে দেখতে যাওয়া, এবং ইটিটা দেখার পর তখন বোধহয় ক্লাস 8 বা 9 হয়, তখন আমার ভীষণ একটা মনের মধ্যে হয় যে এইরকম করে গল্প বললে কীরকম হয়। যে আমি তো তখন স্টিভেন স্পিলবার্গকে আমি চিনি না, কিন্তু গল্পটা আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল যে তাহলে আমি এরকম যদি গল্প বলতে পারি। তো সেখান থেকে মানে ওই বীজটা বপন শুরু হয় যে আচ্ছা এইরকম করে গল্প বলবো। আর আমি ছোটবেলা থেকে একটু লেখালেখি করতাম, মানে স্কুলের ম্যাগাজিনে লেখাগুলো বেরোতো। আচ্ছা, এটা ছোটবেলা থেকে? এটা ক্লাস 5-6 থেকে। আমার মনে হয় এটা অনেকেরই কমন, আমিও সেরকম। আমি ক্লাস 4-এ প্রথম, ক্লাস 4-এ প্রথম, ক্লাস 3-তে প্রথম আমি মানে একটা কবিতা লিখি। ওকে, আমার ওই রকম মানে ওই কবিতা লেখা বা প্রবন্ধ লেখা এইগুলো। তো সেইটা ওটা মানে ওটা তোমার মধ্যে ছিলই, মানে ওই লেখালেখির ব্যাপারটা। হ্যাঁ, মানে গল্প বলার একটা চেষ্টা আমার মনে হয়, তো সেইটা। আর আমি ছোটোবেলা থেকে স্কুলে নাটক করতাম। তো আগে একদম যখন ছোট ছিলাম তখন অভিনেতা হিসেবে, মাধ্যমিকের পর থেকে ডিরেক্টর প্লাস অভিনেতা, তো এইটা ছিল। তো সামহাও ওই 8-9-এ পড়ার যখন ইটিটা, ওই জিনিসটা আরও এই ফিল্ম নিয়ে পড়াশোনা করার একটা চেষ্টা, কী ছবি দেখা যায়। তখন তো ইন্টারনেটও ছিল না, আর কেবল টিভিও ছিল না। সত্যি, হ্যাঁ। তো ওই তখন ওই যা ভালো ছবি আসতো তখন ওই 3-4টে হল ছিল, লাইট হাউস, নিউ এম্পায়ার, গ্লোব, টাইগার, এলিটে মাঝে মাঝে আসতো, কারণ এলিটে আমি এটা দেখেছিলাম মনে আছে, দ্য লাস্ট এম্পারার, বার্থোলুচি। আচ্ছা, তো এইটা আমি এলিটে দেখেছিলাম। হ্যাঁ, আচ্ছা। আর মিনার্ভার কি যেন নামটা চেঞ্জ হয়ে গিয়ে হয়েছে, টাইগার না, চ্যাপলিন, আর তাকে মিনার্ভা নাম ছিল বোধহয়। হ্যাঁ, আচ্ছা, আমি জানি না। হ্যাঁ, ওটা যেই চ্যাপলিনও বন্ধ হয়ে যাবে, চ্যাপলিন যেটা ছিল, হ্যাঁ, ওটা মিনার্ভাটা ভেঙে বোধহয় চ্যাপলিন হয়, মিনার্ভাই বোধহয় সম্ভবত নাম ছিল। হ্যাঁ, তো ওইটা। আর যমুনাতে তো আরও পরে দেখেছি, কারণ ওখানে ম্যাক্সিমাম অ্যাডাল্ট ছবিগুলো আসতো। তো বাট এই যে মেন এই জায়গাগুলো, এইগুলো বোধহয় আমি ওই ক্লাস 8-9-এর পর থেকে বোধহয় কোনো ইংরেজি ছবি বাদ দিইনি। আর সে বাবা মানে মাধ্যমিক অবধি বাবার সঙ্গেই যেতাম, বাবাও নিয়ে দেখাতো। আমি শুধু একটা জিনিস ভাবি, জানো, আমি যখন ছোটোবেলায় কলকাতা আসতাম, ওই যে পুরো জায়গাটা, তুমি যে জায়গাটার কথা বললে, এতগুলো সিনেমা হল, মানে প্রত্যেকটা ইয়েতেই সিনেমা হল আছে, মানে ওই পার্টিকুলার জায়গাটা কতগুলো সিনেমা হল ছিল। নিউ এম্পায়ার, লাইট হাউস, গ্লোব তো একদম মেজর 3টে জায়গা। এদিকে ছিল তোমার মানে যেটা চ্যাপলিন, এদিকে এলিট, হ্যাঁ, টাইগার, রিগাল একটা সিনেমা হল ছিল, যেখানে ওইখানেও মানে অ্যাডাল্ট সিনেমাই চলতো মেজরলি। পেছন দিকে যমুনা, কারেক্ট, তাই পেছন দিকেই তো যমুনাটা। হ্যাঁ, গ্লোবের পেছন দিকে যমুনা, কতগুলো হল ছিল। আমি টাইগারে দেখেছিলাম মনে আছে 20,000 Leagues Under the Sea। আমার কিছু একদম মানে আমার ভীষণ ওই ফটোগ্রাফিক মেমোরি টাইপের আমার মনে থাকে। আচ্ছা, তো ওই জন্য আমার ওই কয়েকটা যেমন মনে আছে ডেফিনেটলি। এই সিনেমা দেখার ইয়েটা শুরু হয়ে গেছিল তখন, ওই এরিয়াটাতে ঘুরে সিনেমা দেখা, এটা চলছে। একদমই। তারপর মাধ্যমিকের পর থেকে আরও সিরিয়াস ফিল্মের দিকে আর একটু মানে
কি কোনটা কি সেটা বিচারবোধটা আরও আসতে শুরু করে। আর উচ্চ মাধ্যমিকের পর থেকে তো ডেফিনেটলি, বিকজ তখন আমি ওই স্যাট, টোয়েফল এইগুলো সব বিদেশে পড়ার তখন প্রস্তুতি চলছে সেরকম, যদি পড়া হয়। তো সেইটা উচ্চ মাধ্যমিকের পর যে গ্যাপটা হয়েছিল, তো সেই সময় ব্রিটিশ কাউন্সিল, ইউএস লাইব্রেরি, ম্যাক্স মুলার ভবন, গোর্কি সদন, এগুলোতে পড়াশোনা, কিন্তু ওখানে এইগুলো পড়তে গিয়ে ফিল্ম নিয়ে পড়াশোনা শুরু করলো। তো ওই একটা যাওয়া, এবং যেটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করেছিল সেই সময় সেটা হচ্ছে ইউএস লাইব্রেরিতে, ইউএসআইএসের আমেরিকান সিনেমাটোগ্রাফার বলে একটা ম্যাগাজিন আসতো, মানে হুইচ ইজ অলমোস্ট লাইক আ বাইবেল অফ মেকিং। আর সেই সময়গুলো এখানে কোথাও পাওয়া যেত না, একমাত্র ওখানেই পাওয়া যেত। তো সেইখানে না এই মেকিং প্রসেসটা আমাকে আরও ফ্যাসিনেটিং করে তোলে। তো এইটা তো আমার একটা ভীষণই ছিল যে সেই সময় রিলিজ হয়েছিল তোমার ড্রাকুলা, যেটা কপোলার করা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটা হলে দেখলাম। এবার ওইটা করার যে বিহাইন্ড দ্য যে সিন, যে কীভাবে ওই আকাশটাকে ওইরকম করছে, তার মধ্যে থেকে ড্রাকুলার মুখটা কীভাবে পুরো জিনিসটাকে বল লাইটিং করে পুরো জিনিসটাকে একটা গ্লোটা করেছে, এই যে বিহাইন্ড দ্য সিনগুলো, তো এইগুলো আমাকে প্রচণ্ড তখন ফ্যাসিনেট করতে শুরু করে। এবং সেগুলো তখনকার আজকের মতো বিটিএস না, তুমি লেখায় পড়ছো, লেখা এবং তার সঙ্গে হয়তো একটা কি দুটো স্টিল, হ্যাঁ, সেইভাবে জিনিসটা। এবং সেখানে মানে ভীষণ টেকনিক্যাল, ওটা দ্যাটস আ আমেরিকান সিনেমার ভীষণ টেকনিক্যাল বই। তো সেখানে মানে কতটা অ্যাপারচার রাখতে হবে, হ্যাঁ, মানে কত লুমিনেন্স তোমাকে দরকার, যে আর কি কালার টোনটা করতে হবে, কারণ তখন তো সেলুলয়েড, রাইট একদম, তখন পোস্ট প্রোডাকশনে গিয়ে কালার চেঞ্জ করে দেওয়া তো ব্যাপার না, মানে তোমাকে শুটই করতে হবে ওই কালার টেম্পারেচারটা মেনটেন করে। যে ওই একটা ব্রাম স্টোকারস ড্রাকুলা যেটা কপোলা, ওখানে যেটা একটা ওই ওদের নিচে একটা সিন আছে পরপর কফিনগুলো রাখা, সেটা একটা অদ্ভুত একটা ওয়ার্ম গ্লোর মধ্যে করা। ঠিক ঠিক। তো সেটাই ওপরে কতগুলো, আমার এখনো তুমি বলছো আমার চোখের সামনে ওই স্টিলসটা ভাসছে, যে ওই রকম বল লাইটিং করে একটা ওভারঅল একটা করেছিল, একটা ওয়াশের মতো একটা করেছিল, বাট নট আ সিঙ্গেল ওয়াশ, ছোট 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 বল লাইটিং করে জিনিসটাকে করা। তো মাঝে মাঝে যাতে ছোট ছোট একটা প্যাচ থাকে, যে পার্টিকুলার ওই কফিনসগুলোর ওপরই যাতে একটা ওয়াশের মতো হয়। হ্যাঁ, এবং সেই সময় তোমার ব্রাম স্টোকারস ড্রাকুলা বোধহয় অনেক দিন আগের ছবি না, 93-94। আর ওখানে একটা ওই যে বাইরের সিনটা ছিল না, যেখানে ওই বাগানের মধ্যে, কারেক্ট, ওই সিনটায় যে নাইট লাইটটা পুরোটা, মানে তখন তো ওই বেলুন আসেনি না, কি ব্রিলিয়ান্ট লাইটিং বলো তো, মানে সেটাই, মানে আর কি পারফেক্ট। মানে আমি একটা জিনিস একটা পয়েন্টে রিয়েলাইজ করেছিলাম যে সবটাই ডিপেন্ড করছে অন দ্য কন্ট্রাস্ট অফ ইউর মানে শট। এবার এইটা এত সুন্দরভাবে তৈরি করেছে তখনকার দিনে। হিলিয়াম লাইট নিয়ে বোধহয় প্রথম ওইরকম পুরো হিলিয়াম বেলুন দিয়ে লাইটগুলো, এইটা প্রথম বোধহয় হয় তোমার মেল গিবসনের প্যাশন অফ দ্য ক্রাইস্ট। ওই যে ওটার যে ফার্স্ট সিকোয়েন্স ছিল, ওই তোমার ওই গার্ডেনে যে ওই সাপটা আসছে, জিসাস ক্রাইস্ট দাঁড়িয়ে আছে, ওই একটা দেখবে যেখানে জিসাস ক্রাইস্টকে অ্যারেস্ট করা হলো, ওই দেখবে একটা পুরো ব্লু একটা উপর থেকে যেন একটা গ্লো, ইটস নট আ টিপিক্যাল ব্লু, একটা ডাইরেক্ট লাইট মতো, একটা ওভারঅল একটা গ্লো মতো রয়েছে, ওটা হিলিয়াম বেলুন দিয়ে করা হয়েছে। এবং সেই সময় ওই গ্লোটা ওই পার্টিকুলার শটটায় ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অ্যাবসলিউটলি জিসাসের যে নিজস্ব অরা, সেটাকে আরো এনহ্যান্স করেছে। একদমই। তো এই যে ব্যাপারগুলো দেখো, মানে এইগুলো আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করতে শুরু করে, রাদার দ্যান দ্য ওই কাস্ট অ্যান্ড গ্ল্যামার। মানে আই ওয়াজ নেভার বিন ফ্যাসিনেটেড উইথ দ্যাট। তো ওইটা মানে ওই ক্রিয়েটিভ প্রসেস, ওইটা থেকেই আস্তে আস্তে। আর হিন্দি সিনেমা সেই সময় বা একদম বলিউড যে কমার্শিয়াল সিনেমা, এগুলো দেখোই অনেক পরে এসে দেখেছি, মানে বাংলা কমার্শিয়াল সিনেমাও দেখিনি, মানে একদম হলে গিয়ে দেখতে গেছি ডেফিনেটলি হীরক রাজার দেশে, তারপর গুপিগান বাঘাবাইন না, হীরক রাজার দেশে হলে গিয়ে দেখেছি, তারপর হচ্ছে তোমার জয় বাবা ফেলুনাথ হলে গিয়ে দেখেছি, আর বাংলা কমার্শিয়াল ছবি যদি বলো হলে গিয়ে দেখেছি দাদার কীর্তি। আচ্ছা। তো বাংলা ছবি দেখার দৌড় আমার অতটাই, মানে হলে গিয়ে। আর হিন্দি ছবি আমি প্রথম দেখি মাধ্যমিকের পর, বোধহয় ক্লাস 11-এ পড়ি, বন্ধুদের সঙ্গে স্কুল কেটে। ক্লাস 11-এ। তার আগে আমি হলে গিয়ে কোনো হিন্দি ছবি দেখিনি। আচ্ছা। তারপরে তোমার নিজের ছবি বানাতে ইচ্ছেটা
কোন সময় থেকে হলো? সেই সময় থেকে তো মোটামুটি একটা ইচ্ছে হচ্ছে। না, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন প্রথম ডকুমেন্টারি তৈরি করি। আমার তখন থেকেই মানে যখন পড়াশোনা করছি, প্লাস তখন আমি কলেজে ঢুকেছি ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং। সো তখন আমার সঙ্গে যোগাযোগ হয় বুমবাদার প্রোডাকশন হাউসে, বিকজ আমি কোথায় কীভাবে কাজ করা যায় শেখা যায়। তো তখন ঋতুদা প্রথম টেলিভিশন সিরিয়াল করছে, আচ্ছা, ঈর্ষা বলে, দূরদর্শনের জন্য। তো সেইটাতে ঋতুদা ডিরেক্টর, রানাদা সুদেশনাদি অ্যাসোসিয়েট ডিরেক্টর, বুম্বাদা প্রডিউসার, আর আমি ছিলাম সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আচ্ছা, তো সেই আমার মানে প্রথম ইন্ডাস্ট্রিতে কাজ করা 94। ও আচ্ছা, একেবারে মানে শুরু থেকেই শুরু করেছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো সেইখানে প্রথম সবার সঙ্গে, যেহেতু ওটা মানে তখন ইন্ডাস্ট্রির সবাই ছিল, ওই সেই সময় যারা টপ মোস্ট যারা অ্যাক্টার অ্যাক্ট্রেসেস সবাই ছিল ওই সিরিয়ালটায়। এবং আমার মনে আছে আজও যে আমি 19 এপ্রিলের প্রিমিয়ারে গিয়েছিলাম। আমি বুম্বাদাকে জিজ্ঞেস করে, শুটিং চলছিল আমাদের নেতাজি নগরী একটা বাড়িতে শুটিং চলছিল, সেকেন্ড হাফে ছুটি নিয়ে নন্দনে প্রিমিয়ারে গিয়েছিলাম 19 এপ্রিল। সো আর ওইটা করতে গিয়ে ইন্ডাস্ট্রির সবার সঙ্গে আমার পরিচিতি বা যোগাযোগটা হয় সেটা। আর মানে সেটা অনেক আগে থেকে, মানে অনেকটাই সময়, ফার্স্ট ইয়ারে পড়ি 94। তোমার কি অন্য কিছু করতে ইচ্ছা হয়নি ক্যারিয়ারের জন্য, নাকি এটাই করবে? এটাই করবো। ওইটা মানে সেটা নিয়ে বাড়িতে তো বিশাল অশান্তি চেঁচামেচি, বলিনি, অনেক পরে জানতে পেরেছি, এগুলো লুকিয়ে লুকিয়ে করা সব। সো দিয়ে তারপর দূরদর্শনের জন্য তখন আমি যোগাযোগ করি যে, আর আমার প্রথম থেকেই ছিল যে অ্যাসিস্ট করা না, মানে ওটা হচ্ছে ঠিক আছে কাজটা শেখার জন্য যেটা দরকার। আর সেই সময় আমি ভবানীপুরে একটা জায়গাতে পড়ানো হতো ডিরেকশন নিয়ে, তো সেখানেও লুকিয়ে লুকিয়ে ভর্তি হয়েছিলাম। হ্যাঁ, পকেট মানি থেকে পয়সা জোগাড় করে, বাড়িতে বললেই তো ধরে মারবে। তো সেখানে অসিত বাবুর কাছ থেকে ডিরেকশনটা আমার শেখা। অসিত সেন মানে আমি ওনার ফেভারিট ছাত্র ছিলাম। হ্যাঁ, তো এবং মানে উনি আমাকে কিভাবে শিখিয়েছিলেন যে ধরো দ্বীপ জেলে যাই বা উত্তর ফাল্গুনি, কীভাবে শর্টগুলো উনি মানে শর্ট অ্যানালিসিস করা, কীভাবে কোন অ্যাঙ্গেল থেকে নিতে হবে, কি লেন্স হলে বেটার হবে, এগুলো একদম পুরো হাতে ধরে অসিতবাবু আমাকে শিখিয়েছেন। সো ওই স্কুলিং থেকে, ওই ব্যাকগ্রাউন্ড থেকে তারপর এই সিরিয়ালটা করলাম যখন, তারপর এই দূরদর্শনের জন্যে আমি নিজে সিরিয়াল করার জন্য অ্যাপ্রোচ করেছিলাম। বাট আই ওয়াজ টু ইয়াং অ্যান্ড মানে এক্সপিরিয়েন্সও ছিল না। তো তখন ওই দূরদর্শনের আধিকারিকরা বলেছিলেন যে যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যে তুমি আমাদের সায়েন্সের ওপর ডকুমেন্টারি হচ্ছে সেইগুলো করো। তো তখন গঙ্গার ওয়াটার পলিউশনের ওপর প্রথম ডকুমেন্টারি আমি দূরদর্শনের জন্য করি। আচ্ছা, এবং সেটা তখন মানে একদমই কম বয়স, ফার্স্ট ইয়ারে পড়ি, মানে ফার্স্ট ইয়ার মানে 19 হ্যাঁ এরকম। আচ্ছা, বেশ। এইবার এখান থেকে এই ডকুমেন্টারি কতগুলো বানালে? প্রথম এটাই বানালে? হ্যাঁ, প্রথম ওটা বানাই, তারপর আরও 4-5টা বানিয়েছিলাম। দিয়ে তারপর যেহেতু আমার পড়াশোনাটাও চলছিল, মানে সেই সব কিছু মানে এটাগুলো যেহেতু আমি নিজেই রিসার্চ করি, নিজেই লিখি প্রথম থেকে সব কিছু। তো তারপরে যেটা হলো, আমি কিছুদিনের জন্য বম্বে গেলাম। সেটা একটা পারিবারিক সূত্র ধরে, যে আমার ডিস্টেন্ট রিলেটিভ হচ্ছেন মানে ছিলেন শ্যাম বেনেগল। তো উনি আমাদের যৌথ ফ্যামিলি। তো আমার জেঠিমার বোনের, মানে আমি মাসি বলি, ওনার ভাসুর, মানে শ্যাম বেনেগলের ছোট ভাইকে আমার জেঠিমার বোন বিয়ে করেছিল। তো ওই কানেকশান রয়েছে। তো মাসিকে ধরে, মাসিরা নিউ ইয়র্কে থাকেন, তো সেই মাসিকে বলে একটা চিঠি নিয়ে তারপর ফোনে কথা বলে মিস্টার বেনেগলের সঙ্গে দেখা করতে গেছিলাম। তো ওনার সঙ্গে দুটো ছবিতে আনঅফিসিয়ালি, বিকজ ওনার একটা পুরো এস্টাবলিশড একটা এডি টিম রয়েছে সব কিছু, তো আনঅফিসিয়ালি আমি দুটো ছবিতে আই ওয়াজ কাইন্ড অফ অবজার্ভার। একটা হচ্ছে মেকিং অফ মাহাত্মা, একটা সরদারি বেগম। তো এইটার অনেক কিছুই দেখার, কিন্তু মানে নট থ্রু আউট, মানে ফেজ ওয়াইজ। পোস্ট প্রোডাকশানে কিছুটা দেখেছি কীভাবে সেলুলয়েডে কাজ করতে হয় সেইগুলো। তো সেই বম্বে তো সেই সময় অনেকের সঙ্গে আমার আলাপ হয়েছিল। তো যেমন গ্রেডিংয়ের ব্যাপারে তখন তো গ্রেডিং হতো, তখন তো ডিআই হতো তখন, নাকি গ্রেডিং হতো? মানে ওর তখন কালার গ্রেডিং, মানে ডিআই প্রসেসটা তারও পরে, যখন জিনিসটা ডিজিটাল ইন্টারমিডিয়েট, মানে ডিআই ডিজিটাল ইন্টারমিডিয়েট, মানে যখন সেলুলয়েড থেকে আবার ডিজিটাইজ করে, তুমি বলছো ওটা সেলুলয়েডেই হতো? সেলুলয়েডই পুরো তখন যে কালার গ্রেডিং হতো যে জিনিসটা। হ্যাঁ, তো সেইগুলো মানে আমি খুবই সৌভাগ্যবান বলতে হয়, আমি নিজে কাজ থেকে অনিল মেহতাকে কাজ করতে দেখেছি সেই সময়। হ্যাঁ, বুঝতে পারছো? তো সেইগুলো ওই জন্যে বম্বেতে অ্যাড ল্যাবসে এইগুলো এক্সপিরিয়েন্স করেছি নিজে।
বেশ। তো এইভাবেই জার্নি শুরু। আর তারপরে যেটা হলো 99-2000 অনওয়ার্ডস আমার তখন পড়াশোনাও শেষ হয়ে গেছে, তখন কি চাকরি করার খুব একটা ইচ্ছে নেই। তো তখন ওই যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সেইটা থেকে নিজে থেকেই অ্যাপ্রোচ করে আমি, তারপর অ্যাপ্রুভও হয় আমার প্রজেক্ট, আমি ন্যাশনাল জিওগ্রাফিক আর হিস্ট্রি চ্যানেলের জন্য ডকুমেন্টারি করা শুরু করি। আচ্ছা, তো সেইটা আমি দীর্ঘ 4-5 বছর করেছি। বেশ। তো আমার ইন্ডাস্ট্রির সঙ্গে ওই জন্য আমি ইন্ডাস্ট্রির সঙ্গে অনেকের সঙ্গে আলাপ থাকলেও আই ওয়াজ নট আ ইন্ডাস্ট্রি ইনসাইডার পার সে। আলাপ রয়েছে, পরিচিতি রয়েছে, সব কিছুই, আর আমি খুব একটা পাটিমাটিতে যাইও না। তো সেই জন্যই সেই সূত্র ধরেই তারপর 4-5 বছর করার পর সেইখান থেকে আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জন্য প্রজেক্ট করা শুরু করা, ডিফেন্স মিনিস্ট্রির জন্যে, তারপর হোম মিনিস্ট্রির জন্যে। মানে আমি ইন্ডিয়ান হোম মিনিস্ট্রি আর বাংলাদেশ গভর্নমেন্টের কোলাবোরেশনে 71 ওয়ারের ওপর একটা ডকুমেন্টারি করেছিলাম, যেটা বিএসএফের ইনভলভমেন্টের ওপর। আচ্ছা। তো তাতে মিউজিক করেছিলেন এ আর রহমান। তো এই এক্সপিরিয়েন্সগুলো, ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সো এবং ওই কিন্তু ওগুলো এত ল্যাভিশলি শ্যুট হতো না। মানে ধরো আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াতে যেতে হবে, কলকাতা থেকে টিম যাবে, দিল্লি থেকে আমাদের জন্য 40 সিটার জেট প্লেন চলে এলো হোম মিনিস্ট্রি, তাতে করে আমাদের পুরো টিম নিয়ে গেলাম ওখানে। নামার পর সেখান থেকে ডিফেন্সের 2খানা হেলিকপ্টার আমাদের দেওয়া হলো। তো এইভাবে শ্যুট করেছি। আর ন্যাশনাল জিওগ্রাফিকের শ্যুটিংয়ের জন্য আমার অলমোস্ট 60% অফ দ্য হিমালয়াস ঘোরা। মানে আমি পিওকে অবধি গেছি। আচ্ছা। গিলগিট বালতিস্তান, ওখানে প্রথমে শ্রীনগর থেকে মুজাফফরাবাদ গেলাম, তারপর সেখান থেকে পাকিস্তান আর্মি আমাদের এসকর্ট করে নিয়ে গেছিলো গিলগিট বালতিস্তান। তো এটা লং ব্যাক। আচ্ছা। তো এই বৃহত্তর জগৎটা দেখেছি আমি। তো যার ফলে আমার কিন্তু তাহলে কি বলতো, গল্প বলার ইচ্ছেটা তো মরেনি। আমি এটাই জাস্ট জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে তোমার ডকুমেন্টারি করছো, কিন্তু তোমার বড় হওয়ার মধ্যে তো ডকুমেন্টারি কম, সিনেমা বেশি, গল্প বেশি। একদমই। আর এইটা তো তোমাকে নিশ্চয়ই পেছনে পেছনে একদম ব্যাক অফ দ্য মাইন্ড তো এটা খেয়েই যাচ্ছে। এই ডকুমেন্টারি করতে গিয়ে আমার প্রথম ছবির প্রডিউসারের সঙ্গে আলাপ। আচ্ছা। হ্যাঁ, মানে উনি একজন আইএএস অফিসার। তো ওনার মা ছিলেন বাংলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি। তো আমার একটা শেষের কবিতার উপর আমার প্রথম ছবিটা মনামোর শেষের কবিতা রিভিজিটেড। সো ওইটা যখন ওই ডকুমেন্টারি করতে গিয়ে ওনার যখন আলাপ হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাজ করতে, ওনার খুব গল্পটা ভালো লেগে গেল এবং ওনার মায়েরও খুব ভালো লেগে গেছে। এই গল্পটা তুমি লিখেছো কবে? 2007। আচ্ছা, তুমি এর মাঝখানে তুমি গল্পটা লিখেছো, মানে পুরো স্ক্রিপ্টটা লিখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়ে তখন ওনার ভালো লেগে গেল, সেই সূত্র ধরেই আমার প্রথম ফিল্ম করা, এবং সেলুলয়েড। এটা কোন সাল? 2008। রাইট। আমিও 2008-এ কলকাতা এসেছি, আমার মনে আছে। হ্যাঁ, এই ছবিটা ওই সময় রিলিজ করেছিল, ঠিক 22শে শ্রাবণ রিলিজ করেছিল। 8ই অগস্ট রিলিজ করেছিল 2008-এর। আর সবকটা রবীন্দ্রসঙ্গীত ছিল, সেটা টাইমস মিউজিক প্রথম বাংলা ছবি গান একেবারে করে ওটা। রাইট। ঋতু সাহেব টোটাদা। বেশ। এইটা হলো প্রথম তো ছবি বানালে। কারেক্ট। এই প্রথম ছবি বানানোর পর তোমার রিয়েলাইজেশন কি হলো, কি দাঁড়ালো এই প্রথম ছবির এক্সপিরিয়েন্স এবং তার ওভারঅল রেসপন্স এবং লোকজনের? কিছুই জানি না, নতুন করে আবার শিখতে হবে, এটা মনে হলো। হ্যাঁ, সেটা এখনও মনে হয়। সেটা মনে হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, সো সেটা দ্যাটস আ রেগুলার একটা লার্নিং প্রসেস। তারপরে আমি আগুন পাখি বানিয়েছিলাম, তো যেহেতু এটা মাওয়িস্ট থিমের ওপর ছিল, তো ইট ওয়াজ ব্যান্ড। তো ওটা তো আমার বিশাল বড় কাস্টিং ছিল, এবং 28 দিন ধরে আমাদের জঙ্গলে শ্যুট হয়েছিল। কে কে ছিল? ঋতুপর্ণা, সব্যসাচী, শান্তিদা, খরাজদা, আরও অনেক, শাগনিক টাকনিক আরও অনেকে ছিল। বড় কাস্ট নিয়ে একটা কাজ হয়েছিল। রাজেশ শর্মা। তো সেটা ব্যান হয়ে যায়। এই ব্যান হয়ে যাওয়ার পরে নিশ্চয়ই তোমার উপরে একটা সেটব্যাক হয়। এবার এই সেটব্যাকটাকে কি করে হ্যান্ডেল করেছিল? সেটব্যাকের পর ওইটা ওই জন্য আমার একটু রিগ্রুপ করতে সময় লেগেছিল, এবং ওটার প্রডিউসার ছিল মহেন্দ্র সিং ধোনি। আচ্ছা। হ্যাঁ, যার জন্য আর তারপর প্রোডাকশনই এলো না। আচ্ছা। তো মহেন্দ্র সিং ধোনি কি করে প্রডিউস করলো, মানে কিভাবে কানেকশনটা হলো? এইটা ওই আইপিএল টাইপিএল ওই দিয়ে ওর যারা ম্যানেজার ছিল, ওর যারা হ্যান্ডেল করতো যে কোম্পানি, 3 জন বাঙালি ছিল, তো তারা এটা প্রডিউস করতে ইন্টারেস্টেড হয়েছিল। আচ্ছা। ধোনির টাকা। তো ও যে কোম্পানিটা ম্যানেজ করতো, তো মানে ইনফ্যাক্ট মনে আছে তখন মানে আইপিএল টাইপিএল বা তখন ক্যালকাটা ফ্যাশন উইক বলে একটা শুরু হয়েছিল, ওই পুরো জিনিসটা ওরা সব করেছিল। আচ্ছা। ওই তারপর
এই যখন এটা ব্যান হলো, এবার ওই কোম্পানিটাও ডিসিন্টিগ্রেটেড হয়ে গেল, দিয়ে পুরো 5খানা প্রিন্টস সাবটাইটেল হয়ে পড়ে রইলো, বার্লিনেও গিয়েছিলো, দিয়ে তারপর আমরা যখন ডিজিটাল ভার্জনটা পাঠানো হয়েছিল, তো ওটা ফার্স্ট রাউন্ডে যখন সিলেক্টেড হলো, তারপর আমাদের সেলুলারে পাঠানো ছিল, সেটা পাঠাতে পারি। তো ওইটা একটা মেন্টাল সেটব্যাক ছিল। আর তারপর আমি 3টে কাকাবাবু করেছিলাম মহুয়া টিভির জন্য। মহুয়া টিভি সেই সময় সেই ছিল, মহুয়া টিভির জন্য এসেছিল, 3টে কাকাবাবু করেছিলাম। তো এইভাবেই টুকটুক। বাট আমার যেটা মনে হয়, যেটা অভিযাত্রিক থেকে আমার যেটা, তার আগের পুরো প্রসেসটা একদমই লার্নিং প্রসেস। মানে দেয়ার ইজ এ 2 ভার্জন অফ মি, ওয়ান ইজ প্রি অভিযাত্রিক, ওয়ান ইজ পোস্ট অভিযাত্রিক। আমি এটাই তোমায় জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে অভিযাত্রিকের পর থেকে, অভিযাত্রিক হওয়ার পরে আমার মনে হয় তোমাকে লোকজন আরও বেশি সিরিয়াসলি নেওয়া শুরু করেছে, এবং অভিযাত্রিকের পর থেকে মানে ব্যাপারটাতে ওই ম্যাচুরিটিটা, ফিল্ম মেকারের ম্যাচুরিটিটা বোধ হয় বেরিয়ে এসছে। একদমই। এটা তো আমার মনে হয় অনেক, আমার ক্ষেত্রেও সেম, মানে আমার ক্ষেত্রেও এই পুরো এতদিন ধরে আমি যা করেছি আর আমি যে নেক্সট ছবিটা করব, কারেক্ট, সেইটাতে এই পুরো লার্নিং কার্ভটা শেষ হবে বলে আমার মনে হচ্ছে। কিন্তু তারপরে আরেকটা নতুন লার্নিং কার্ভ শুরু হচ্ছে, সেটা একটা আলাদাই ব্যাপার। মানে ওটা মনে হয় শেষ অবধি জীবনেও শিখে উঠতে পারবো না। তো অভিযাত্রিক করার জন্য, অভিযাত্রিক তো প্রডিউস করেছেন একজন বেশ বড় মানুষ, দুজন ছিলেন, একজন মধুর ভান্ডারকর, একজন গৌরাঙ্গ জালান। হ্যাঁ, এবার এই মধুর ভান্ডারকরের সঙ্গে কি করে কানেকশন হলো, এবং তুমি এই পুরো সেটব্যাকটার পর তুমি কিভাবে নিজেকে রিগ্রুপ করলে? আবার দেখো, এই সময় আমি পার্সোনালিও ভীষণ একটা চ্যালেঞ্জিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ওই সময়টা একজন একটা সময় যায় না, সো আমার সেই একটা ওই 5-6 বছর ইট ওয়াজ ভেরি টাফ ফর মি ওই সময়টা, বিকজ আই ওয়াজ গোয়িং থ্রু আ ডিভোর্স অ্যান্ড অল দ্য স্টাফ। সো পার্সোনালিও আমি খুব ঘেঁটেছিলাম। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, জেঠু আমাদের সঙ্গেই থাকতেন, জেঠু মারা গেলেন কয়েকদিন পরে, বাবা প্রচণ্ড অসুস্থ ছিলেন, বাবা কদিন পরে মারা গেলেন। সো আই ওয়াজ গোয়িং থ্রু ওই 5-6 বছর ইট ওয়াজ এক্সট্রিমলি টাফ ফর মি, খুবই টাফ। হ্যাঁ, সেই জন্য না, দেখো, একটা ক্রিয়েট করতে গেলে ভীষণ মেন্টাল পিসটা ভীষণ দরকার পড়ে, তো সেইটা আমি পাইনি, যার ফলে কিন্তু আমার 2010-এ কিন্তু অভিযাত্রিকের স্ক্রিপ্ট লেখা। আচ্ছা, কিন্তু করেছি আমি 2018-এ। ওই স্ক্রিপ্টটাতেই করেছো না পরে চেঞ্জ করেছো? খুব মাইনর চেঞ্জেস হয়েছে, মানে অলমোস্ট ধরো 80-85% ছিল। মানে কিন্তু আমি ওই যে ওটা করতেও যে বড় ক্যানভাস লাগবে সেইটার বাজেট পাইনি, আমাকে ভরসা করেনি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করতে চেয়েছি, তার জন্য লোক পাইনি, বিভিন্ন কারণ ছিল, বা অ্যাক্টাররা আমাকে ভরসা করতে পারেনি যে করতে পারি। এই করতে 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 ফাইনালি ওই 2018-তে গিয়ে অভিযাত্রিকটা করি আমি। এবং প্রথম গৌরাঙ্গ জালানের সঙ্গে আমার মনামর সূত্র ধরে আলাপ। গৌরাঙ্গ জালানদের ওদেরও একটা কিন্তু ফ্যামিলি হেরিটেজ আছে। ওনার বাবা ছিলেন সফেদ হাদির প্রডিউসার। ওরা 6খানা তপন সিনহার ছবি করেছে, হারমোনিয়াম থেকে শুরু করে সব। তো ওনাদেরও একটা কিন্তু ওই লেগেসিটা রয়েছে। এবং অনেক বছর পর ওরা লাস্ট করেছিল ওই অনখামতি তপন সিনহার, ওদের লাস্ট ছবি। তারপরে আবার ওরা ছবি করতে এলো, এবং ওরা যেহেতু অভিযাত্রিকটা ওই বাবা ছেলের গল্প, এবং ওরা ভীষণ বাচ্চাদের নিয়ে ছবি করতে ভালোবাসে, তো সেইটা ওদের সঙ্গে কানেক্ট করে। এবং ওই গৌরাঙ্গ ভাইয়া থ্রু দিয়েই মধুরজির সঙ্গে আমার আলাপ, বিকজ দে ওয়ার কানেক্টেড। ওর কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে বোথ অফ দেম ওয়ার জুরিজ। তো সেই সূত্র ধরেই আলাপ। এবং মানে মধুরজি যখন প্রথম স্ক্রিপ্টটা ইংলিশ ভার্সনটা শুনলেন এবং পুরো প্রেজেন্টেশনটা দেখলেন, তো বললো মানে হি ওয়াজ অন বোর্ড সেই দিনই। আমার মনে হয় যে উনি কলকাতায় এসেছিলেন, পার্ক হোটেলে গৌরাঙ্গ ভাইয়া ডাকলো যে সুব্রত কোথায় আছো তুমি? আমি বললাম তখন বাড়িতেই ছিলাম, ওদের খেয়াল নেই। বললো তো ইমিডিয়েট চলে এসো, তোমার ওই ল্যাপটপ নিয়ে সব প্রেজেন্ট। তো গেলাম, ওভার দ্য ডিনার কল হলো, অ্যান্ড হি ওয়াজ অন বোর্ড অন দ্যাট ডে, অন দ্যাট ভেরি ডে। কিন্তু একটা খুবই সুন্দর জিনিস, হি হিমসেলফ বিং আ 4 times ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, একটা দিনের জন্য আমাকে কিন্তু ছবি নিয়ে কোনো প্রশ্ন করেননি। একদম ফাইনাল স্ক্রিনিংয়ের দিন দেখতে এসেছিলেন। বলছেন ইয়ে তেরা বাচ্চা হ্যায়, তু বানালে, উসকে বাদ জো কাম হ্যায় वो मेरा है। এটা আমার মনে হয় বম্বেতে খুবই, এটা শুধু বম্বেতে না, আমি বলবো তোমায়, যখন একটা প্রডিউসার বুঝে যায় যে হি নোস হোয়াট হি ওয়ান্টস, কারেক্ট, অ্যান্ড ওই কনভিকশনটা যখন দেখতে পায়, কারেক্ট, তখন তারা আর মাথা ঘামায় না। হ্যাঁ, কিন্তু কী বলো তো, যেহেতু ওনার একটা অত বড় ব্র্যান্ড, একটা অলরেডি 4-5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড হয়ে গেছে, উনি চাইলেই কিন্তু নাকটা গলাতে পারতেন, এবং আমার সেক্ষেত্রে কিন্তু কিছু বলারও জায়গা থাকতো না। একেবারে সেইটা সেন্সিবল মানুষ, হ্যাঁ, এইটুকু তো করবেই। অভিযাত্রিকের পরে, হ্যাঁ, অভিযাত্রিক বানানোর পরে বা এই অভিযাত্রিক অবধি আস্তে আস্তে তোমার তো নিশ্চয়ই উপলব্ধির পরিবর্তন হয়েছে।
এবং আমার মনে হয় মানুষের জীবনে যখন টাফ টাইম যায় তারপরেই না, ওটাই সবচেয়ে বড় শিক্ষক, ওটাই সবচেয়ে বড় শিক্ষার জায়গা আমার মনে হয়। একদম। তোমার বেসিক উপলব্ধিতে কি কি পরিবর্তন হলো? আমার যেটা সবচেয়ে বড় মনে হচ্ছে, মানে film is a very small part of my life. It's totally non-significant. Life is much, much bigger. তো সেইটাকে প্রতিটা মুহূর্তকে মানে উপভোগ করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ফিল্ম হলে হবে, না হলে না হবে, কিচ্ছু যায় আসে না। আমি এমন কোনো মহান কাজ করছি না। সো আমি আমার নিজে গল্প বলতে চাইছি, কারো যদি মনে হয় সেটাকে সাপোর্ট করবে করবে, আমি আমার গল্প বলবো, সেটা লোকের যদি ভালো লাগে লাগবে, ভালো লাগবে না লাগবে না। তারপর আবার যখন যদি মনে হয় গল্প বলবো কারোর জন্য, ইটস লাইক দ্যাট, মানে দ্যাটস নট দ্য মেন থিং ফর মি এনিমোর। কিন্তু যেটা করব ভালো করে করবো, নত করবো না। যার জন্য অভিযাত্রীকে পর দেবী চৌধুরানী এত বড় একটা স্টেপ, মাচ লার্জার কাস্টিং, মাচ বিগার স্টেপ জাম্প, এবং এটা অনেকটা মেন স্ট্রিম, রাইট। সেটা গল্পের খাতিরে করতে হয়েছে, মানে উদ্দেশ্যহীন ধুমধারাক্কা মারপিট না, না সে তো অবশ্যই হবে না। মানে আমি কি বলি বলতো, দিস ইজ মোর লাইক, তুমি ধরো, তুমি যদি রিডলি স্কটের ছবি ধরো বা আকিরা কুরোসাওয়ার ছবি দেখো, তার মধ্যে তো প্রচুর মারপিট আছে, কিন্তু সেটা তো উদ্দেশ্যহীনভাবে নয় এবং খুব নান্দনিকভাবে করা চেষ্টা করেছি গো। অবভিয়াসলি এটা আলটিমেটলি তো বাংলা ছবি, কারেক্ট, একদমই। এবং স্ক্রিপ্ট ইজ এ লিভিং থিং, মানে তোমাকে প্রতি মুহূর্তে, মানে স্ক্রিপ্টে রিজিড হয়ে গেলে কিন্তু খুব গন্ডগোল হয় একদম। তো রেকি করতে গিয়ে অনেক কারেকশানস হয়েছে, তারপর বাজেট ফিজিবিলিটি মাথায় রেখে অনেক কারেকশানস হয়েছে, শুটিংয়ের সময় অনেক কারেকশানস হয়েছে, এডিটিংয়ের সময় কারেকশানস হয়েছে, করেও যেটা দাঁড়িয়েছে ইটস হিউজ ক্যানভাস। কিন্তু আমার যে ফার্স্ট যেটা আমি ভিজুয়ালাইজ করেছিলাম, মানে সেটা তো বোধহয় দুখানা পদ্মাবত মিলিয়ে যেরকম হয় সেরকম। এটা তো দেখো, এটা আমাদের কিছু করার নেই গো, মানে আমরা তো গল্পটাই বলতে পারবো না, ভাবনাটা তো ওইভাবেই ভাবা। এবার যে ভিএফএক্স টিম রয়েছে তাদের আমি ভিজুয়াল রেফারেন্স দিচ্ছি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। তারা আমার রীতিমতো মানে 75 জন 5-6 মাস কাজ করার পর বলে, দাদা আর পারবো না দাদা, এবার প্লিজ আউটপুটটা বার করুন। তোমার এই গল্পটাই বলতে ইচ্ছা হলো কেন? দেখো, এটা হচ্ছে, আমি ওই ন্যাশনাল আর্ট পাওয়ার পর আমার একটা বোম্বের একটা বড় একটা প্রোডাকশন হাউস, আমি আই এম নট নেমিং দেম, সো ওরা আমাকে কিছু হিস্ট্রি বেসড কাজ করার, যেটা বাংলা সেন্ট্রিক, ধরো পলাশির যুদ্ধ বলো বা আশপাশে এই রকম ওই অনেক কিছু, সেই রকম নিয়ে কোনো গল্প স্ক্রিপ্ট শুনতে চেয়েছিল। যেহেতু অভিযাত্রিকের মতো হিস্ট্রি রয়েছে এবং আমার সঙ্গে কথা বলে তাদের মনে হয়েছিল যে হিস্ট্রি বেসড কাজ হলে আমি হয়তো ভালো করতে পারবো। তো এবার সেইটা পড়াশোনা করতে করতে আমি দেখলাম যে সন্ন্যাসী বিদ্রোহ, যেটা ভীষণই ফুটনোটে থাকে আমাদের ইতিহাসে, তো সেইটার ওপর কিন্তু বেশ ইটস ভিজুয়ালি ভেরি ফ্যাসিনেটিং। ঠিক, হ্যাঁ, ওই রকম সন্ন্যাসীরা ঢাল তরোয়াল নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ারেন হেস্টিংস, মানে ইতিহাসটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেই ব্যাপারগুলো রয়েছে। এবং সেটার উপর যখন দেখলাম যে আরে আমাদের বাংলা সাহিত্যেই তো দুখানা উপন্যাস আছে, একটা আনন্দমঠ, একটা দেবী চৌধুরানী, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভাল রেকর্ডসে কিন্তু ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী এরা হিস্টোরিক্যাল ফিগার অ্যাকচুয়ালি, এরা কিন্তু উপন্যাসের বর্ণিত নয়। না সত্যি তো, হ্যাঁ, মানে এটা কিন্তু অধিকাংশ লোকই জানে না। হ্যাঁ, অনেকেই ভাবে ফিকশনাল ক্যারেক্টার। হ্যাঁ, সেটা নয়, মানে ওটা কিন্তু একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার যেটাকে ফিকশনালাইজ করেছিলেন বঙ্কিমচন্দ্র। হ্যাঁ, মানে তারপরে আরেকবার ফিকশনালাইজ করা হয়েছে দেবী চৌধুরানীতে। একদম, মানে এটার মধ্যে, যার জন্য আমার এই ছবিটার মধ্যে 40% হচ্ছে উপন্যাস, 60% কিন্তু হচ্ছে রিক্রিয়েশন অফ দ্য হিস্ট্রি, এবং ওই ইন বিটুইন দ্য লাইন্সগুলো। দেখো, আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভাল রেকর্ডসে আছে যে ভবানী পাঠক আর দেবী চৌধুরানী ঢাকাতে রেড করেছিল। এবার কিভাবে রেড করেছিল, কখন রেড করেছিল, সেটা তো আর লেখা নেই, সেটা তো আমার কল্পনা। বা একটা বেসিক সেন্সে ওরা গেরিলা ওয়ারফেয়ার করতো, যেহেতু ওদের তো অত মানে ফায়ার পাওয়ার ছিল না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বন্দুক থেকে কামান থেকে সব আছে, তো ওরা রাতের অন্ধকারে আর অ্যাটাক না করলে তো ওরা মারা পড়বে সম্মুখ সমরে গেলে। আর টেরেনটা তখন, যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবে ইন্ডিয়াতে ঢুকছে, ওরা টেরেনটা সম্বন্ধে অত জানতো না, তখন ম্যাপিংটা প্রপারলি হয়নি, তো যার ফলে সেই অ্যাডভান্টেজটা এদের ছিল, তো যার ফলে এরা এই রাতের অন্ধকারে গেরিলা ওয়ারফেয়ার করতো। সেটা তুমি আমাদের টিজারে তুমি দেখতে পাবে যে প্রচুর রাতে আমাদের মেন ফাইট সিকোয়েন্স কিন্তু ওই জন্য রাতে, সেটা তো আরো বেশি চ্যালেঞ্জিং। হ্যাঁ, চ্যালেঞ্জ না নিলে ছবি করা ওই কিকটা আসে না, বুঝতে পেরেছো তো, রেগুলার ছবি করার জন্য।
রাত্রিবেলা ওরকম ফাইট সিকোয়েন্সেস শুট করা মানে বিরাট ব্যাপার। তো অনেকগুলি আমাদের ওই জন্য ডে ফর নাইট করতে হয়েছে লজিস্টিক্যাল কারণে। হ্যাঁ আর কারণ সেখানে মশালও নেই। হ্যাঁ, কারণ ওরা লাইট সোর্স কোথায়? চাঁদ ছাড়া লাইট সোর্স নেই, আর তুমি চাঁদ লাইট সোর্স ক্রিয়েট বাংলায় করতে পারবে না। হ্যাঁ, কোথায় আমি এখন হিলিয়াম বেলুন নিয়ে আসবো বলতো? তো এবার সেই করতেই হবে। তো সেইগুলো নিয়ে আমাদের, আর কি বলতো, ওরা তার মশাল নিয়ে এসে গেরিলা ওয়ারফেয়ার করবে না, তারা তো চাঁদের অন্ধকারে ওই চাঁদের লাইটে অন্ধকারে করবে। হ্যাঁ, তো সেইটা আমাকে রিক্রিয়েট করতে হয়েছে। তো আমি ওই জন্য হিস্টোরিক্যালি যতটা অ্যাকিউরেট থাকা যায় সেটা চেষ্টা করেছি, বুঝতে পেরেছো? তো সেই আর কাস্টিং এর সময় শ্রাবন্তীর কথা কেন মাথায় আসলো? হ্যাঁ দেখো, দুটো স্ক্রিপ্টটা লেখার সময় থেকেই দেখো, শ্রাবন্তী বুম্বাদাকে তো আমি একদম ছোটোবেলা থেকে চিনি, শ্রাবন্তীকেও দীর্ঘদিন ধরে চিনি, মানে ওর বাবা দিদি সবাই আমার যথেষ্ট মানে পরিচিত এবং কাছের। সো কাজ একসঙ্গে করিনি, বাট দীর্ঘদিনের আলাপ। এবার বাকিদের সঙ্গে যথেষ্ট আলাপ আছে, বাট যখন আমি স্ক্রিপ্টটা লিখছি বা যখন আমি উপন্যাসটা পড়ছি, তুমি যে বর্ণনাটা পাও প্রফুল্লর, সেটা হচ্ছে কিন্তু একদম প্রচণ্ড সুন্দরী, কিন্তু একদম গ্রামের মহিলা। তুমি যদি ওই 18th সেঞ্চুরি মেন্টালিটি তুমি দেখো, যে সেই সময় উচ্চবর্ণীয় যে হিন্দু ব্রাহ্মণ মহিলা, তাদের যদি উঁচু ঘরে বিয়ে হতে হয়, তাহলে কিন্তু স্পেসিফিক কিছু শারীরিক গঠন দরকার। সেটা এখন বললে ভীষণ রেসিস্ট শোনাবে, বাট সেটা কিন্তু সেই সময় ছিল। আমি তো সেই সময় হিস্টোরিক্যালি অ্যাকিউরেট একটা জিনিস করছি, তাই না? তাতে হতে হবে একদম, মানে ওই প্রচণ্ড ফর্সা হতে হবে। কালো মেয়ের বিয়ে হতো না কিছুদিন আগে অবধি, মানে শুনতে খুব খারাপ লাগলেও কিছু করার নেই। মানে সেই মানে দিস ওয়াজ পার্ট অফ আওয়ার হিস্ট্রি, উই জাস্ট, মানে এটা আমরা তো মানে অস্বীকার করতে পারি না। যেটা ভুল সেটা ভুল ছিল, বাট আমি সেই সময় জিনিসটা রিক্রিয়েট করছি। তো ফর্সা হতে হবে, ওই একটা দুর্গা ঠাকুর মুখ হতে হবে। আচ্ছা, একটু গোলগাল ফিগার হতে হবে, মানে ওই কেটো চেহারা কিন্তু আগেকার দিনে অসুস্থতার লক্ষণ বলে মনে কথা হতো, যেতে বাড়িতে কি খেতে দেয় না, বাড়িতে কি বা মেয়েটার কি কোনো অসুখ আছে যে ওই জন্য রোগা, তো ওই গোলগাল একটা চেহারা হতে হবে। তো এই কারণ প্রফুল্ল অতটা সুন্দরী ছিল বলেই তার কিন্তু মানে অবস্থা খারাপ সত্ত্বেও জমিদার বাড়িতে বিয়ে হয়, তাই না? আর একটু চেহারার মধ্যে কোথাও একটা ওই প্রমিসকিউয়াস একটা ব্যাপার থাকতে হবে, একটা সেক্স অ্যাপিল, একটা চাপা, যার জন্যে তার শ্বশুর তাকে অপবাদ দিয়ে ঘর ছাড়া করে। তো আমার মনে হয় এই সবকটা জিনিস ভীষণ শ্রাবন্তীকে ভীষণ ফিট করে ভিজুয়ালি বললে, তার সবটাই একদমই। এবং তার অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্নই নেই। সেটা আমরা ইনফ্যাক্ট পার্কেও এই নিয়েও কথাও বলছিলাম, একদমই, যে এক্সট্রিমলি আন্ডারইউটিলাইজড, এক্সট্রিমলি আন্ডারইউটিলাইজড। মানে ওর অভিনয় ক্ষমতা কিন্তু, আমি রুদ্র কথা বলছিলাম, রাইট? তুমি রুদ্র বলছিল যে প্রথম দিন ওর সঙ্গে অ্যাক্টিং করার সময় বলছিল এই মেয়েটা কি এরকম অ্যাক্টিং করে। ওর কিন্তু ওর অভিনয় ক্ষমতাটা সত্যি আন্ডারইউটিলাইজড, একদমই। আর তুমি দেখ, যে আমি যে তোমার যে ভিজুয়াল যে ব্যাপারগুলো বললাম, দেখো এটা কিন্তু একদম শ্রাবন্তী একদম কাট টু কাট বসে। আর তারপর যখন ওখান থেকে যখন দেবীচূড়ানী হয়ে ওঠা, তখনকার দিনে ঢাল তরোয়াল নিয়ে লড়াই হতো। তখন কিন্তু ব্রড শোল্ডার স্ট্রাকচার না হলে, হাতের কবজি যদি চওড়া না হয়, ওই ঢাল তরোয়াল নিয়ে লড়াই করতে পারবে। সত্যি তো তাই। আর ওই যা ওজন ওই সময়কার, হ্যাঁ, সেই জন্য অনেকেই দেখবে ট্রেলারটা হওয়ার না শ্রাবন্তীকে মোটা লাগছে। আরে এখানে তো মোটা নেই, ইটস অল অ্যাবাউট ফিজিক্যাল ফিটনেস। একদম। তো সেই নিয়ে তো ও কিন্তু সত্যি ওইভাবে লড়াইটা করেছে। এবং ওই যদি ওই মাসটা যদি না থাকে, তাহলে কিন্তু ওই ঢাল তরোয়াল নিয়ে লড়াই হয় না, বন্দুক নিয়ে অ্যাকশন হয়। ঢাল তরোয়াল নিয়ে লড়াইয়ের জন্য ওই মাস দরকার হয়। ঠিক, একেবারেই তাই। তো সেইটা ভীষণভাবে লাগে। তো তুমি যে, আমি বললাম না, আমি ভীষণ অ্যাকিউরেট হিস্টোরিক্যালি করার বা যে জিনিসটা হওয়া উচিত, যে এটাই হয়তো হয়েছিল। যেহেতু ওই ডকুমেন্টারি করতাম, তো আমার ওই কোথাও গিয়ে একটা ওই ভেতর ওই সত্তাটাও কাজ করে। তো সেই জন্যেই শ্রাবন্তীকে কাস্ট করা। বেশ। উপন্যাসে কিন্তু মেন ভিলেন হচ্ছে, ভিলেন ঠিক না, ওখানে তো ওইভাবে ব্রিটিশের ভিলেন না, একটু সাইড ক্যারেক্টার হিসেবে ছিল, এবং গুডল্যাট সাহেবরা ছিলেন এবং দেবী সিংহ। এখানে কিন্তু আমার মেন ভিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, যে ওদের সঙ্গে 40 বছর ধরে অ্যাকচুয়ালি দমন করার চেষ্টা করা হয় সন্ন্যাসী বিদ্রোহকে, কিন্তু ব্রিটিশরা পারেনি সেইভাবে। তো সেই জন্য এখানে কিন্তু, এবং বক্সার যুদ্ধের রেফারেন্স রয়েছে। তো এই ধরনের সব জিনিসগুলো, দেয়ার ইজ এ ডাইরেক্ট রেফারেন্স, হিস্টোরিক্যাল রেফারেন্স, সেগুলো রয়েছে। সেই সময় আরও কিছু হিস্টোরিক্যাল ক্যারেক্টার, যেগুলো আমার মনে হয়েছে হয়তো ওনারা একসঙ্গে দেখা হলেও হতে পারে, বিকজ ওনাদের টাইম লাইন এবং জায়গা, যে জায়গায় ছিলেন, সেগুলো ওভারল্যাপ করতো। সেটা হচ্ছে, একজন হচ্ছে রামপ্রসাদ সেন। আচ্ছা। তো এই জন্য রামপ্রসাদ সেনও কিন্তু এটা আমার ছবিতে আছেন। আচ্ছা।
আচ্ছা, সো আর কি আছেন? এইরকম দেবী সিংহ আছে, গুড লেড আছে, মানে যেগুলো হিস্টোরিক্যাল ক্যারেক্টার। ওগুলোকে যখন তারপর হচ্ছে মজনু শাহ, যারা ফকির সেক্টের যারা ফকির সম্প্রদায়ের হেড ছিলেন, ঠিক ঠিক, কারণ ওটা সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ ছিল, তো এই জন্য মজনু শাহ রয়েছে। তো দিজ আর অল হিস্টোরিক্যাল ক্যারেক্টার্স। ওয়ারেন হেস্টিংস, বুঝেছি। স্যার ফিলিপ ফ্রান্সিস। তুমি সেগুলোকে ব্লেন্ড করেছো, বাহ সুন্দর। হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম লাইফ? মানে লাইফ থেকে কি এক্সপেকটেশন আছে? আমার যেমন মানে ওই রকম কোনো মেটেরিয়ালিস্টিক এক্সপেকটেশন নেই। কলকাতায় থাকার আমার মা বাবা তো মারা গেছেন, মা খুবই বৃদ্ধা এবং অসুস্থ। সো দ্যাটস দ্য অনলি রিজন আই এম হিয়ার ইন ক্যালকাটা, টু টেক কেয়ার অফ আদারওয়াইজ ভবিষ্যতে আমার ইচ্ছা আছে কোনো পাহাড়ি জায়গাতে একটা সুন্দর একটা কটেজ, একটা দোতলা থাকবে, তার একতলাটা পুরো লাইব্রেরি, আমি ওখানে গিয়ে থাকবো, বাস দ্যাটস ইট। ইচ্ছে হলে ছবি করবো, না তো করবো না। আর বই পড়তে? আই গট আ পার্সোনাল লাইব্রেরি, মানে এখানেও আমি প্রত্যেক দিনই কিছু না কিছু করি। আই রিড এনিথিং অ্যান্ড এভরিথিং। আচ্ছা, ছবি দেখা, বই পড়া, লেখা, গান শোনা। বেশ। এই প্রশ্নটা আমি অনেককেই রিসেন্টলি করি, সেটা হলো যে হোয়াট ইজ ইউর, তোমার ঈশ্বর বিশ্বাসটা কীরকম? তো তুমি কিভাবে ঈশ্বরকে দেখো? ভীষণই স্ট্রং। আমার এক্সট্রিমলি স্পিরিচুয়াল রাদার দ্যান রিলিজিয়াস। মানে আমার কাছে ওই আচার উপাচারের জিনিসটা আমার খুব একটা ভাল লাগে না। বিকজ দেখো, আমার যেটা হয়েছিল, প্রচুর হিন্দু রিলিজিয়ন নিয়ে আমাকে পড়াশোনা করতে হয়েছে আমার কাজের সূত্র ধরে। তো আমি যেহেতু সংস্কৃত জানি, তো সংস্কৃত জানো? হ্যাঁ। আই এনভি ইউ। প্রচণ্ড হিংসে করলাম আমি, যারা সংস্কৃত জানে তাদেরকে প্রচণ্ড হিংসে করি আমি। আমি 2-3টে এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ জানি, তার মধ্যে একটা সংস্কৃত আর একটা হচ্ছে অ্যারামাইক। আচ্ছা। হ্যাঁ, বিকজ আমাকে ওই হিস্ট্রি চ্যানেলের জন্য কিছু কম্পারেটিভ রিলিজিয়নের উপর ডকুমেন্টারি করতে হয়েছিল, সেমেটিক রিলিজিয়ন অ্যান্ড ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল রিলিজিয়ন। সেই সময় অনেক কিছু পড়তে হয়েছিল। আচ্ছা। তো সেই জন্যে, তো যার ফলে যখন তুমি অনেক ছোটোবেলায় আমার পুরো এন্টার স্বামী বিবেকানন্দের রচনাবলী পড়া, তো এই ক্ষেত্রে মানে আমার যেটা মনে হয় যে ওই শারদ সার, যেটা মানে হিন্দু ধর্ম বলতে হয় না, সনাতন ধর্ম, মানে হিন্দু ইজ আ প্লেস, মানে এই বৈদিক ধর্ম, হ্যাঁ, সনাতন বৈদিক ধর্ম। তো এখন তো আবার সনাতন জিনিসটা পলিটিসাইজ হয়ে গেছে কথাটা, বাট হ্যাঁ, অ্যাকচুয়ালি সনাতন শব্দটা তো আলাদা করে এই রিলিজনের মধ্যে, রিলিজনের সঙ্গে নেই। সনাতন বলতে যেটা বোঝানো হয় আমার মনে হয় ইটারনাল, একদম আদি অনন্ত, হ্যাঁ, সেই হিসেবে। এবং এটা মানে বৈদিক ধর্ম, যেটা বৈদিক ধর্ম একদম। তো সেইটা মানে যে ফিলোসফি, যেটা সেটা প্রচণ্ড এনরিচড, এবং সেটাকে যদি সত্যি আমরা নিজের জীবনে লাগাতে পারি, তাহলে তো লাইফে আর কোনো সমস্যাই থাকে না। হ্যাঁ, লাইফ গেটস মাচ ইজিয়ার। আমি যেমন খুবই অদ্বৈতবাদী, হ্যাঁ, আমি খুবই অদ্বৈতেই বিশ্বাস করি, এবং আমি অদ্বৈত ফিলোসফিটার ভেতরে আরো ঢোকার চেষ্টা করছি। দেখবি ওখানে একটা অষ্টবক্র গীতা রাখা আছে, মানে এখন রিসেন্টলি উপনিষদ এবং বেদান্তের। তাহলে তুমি নিশ্চয়ই কঠোপনিষদ পড়েছো? হ্যাঁ, কঠোপনিষদ তো খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমার মৃত্যু চেতনা তৈরি হয়েছে কঠোপনিষদ পড়ে। ওকে। এবং সেখানে স্বামী বিবেকানন্দর একটা আছে যে সমগ্র একটা কথা আছে যে সমগ্র হিন্দু ধর্ম যদি ধ্বংস হয়ে যায়, ওখানে নচিকেতা সংবাদে যে দুটো লাইন, পূর্ণমাধা পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমদুচ্যতে পূর্ণাশ পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, এই দুটো লাইন যদি থাকে তাহলে হিন্দু ধর্ম চিরকাল বেঁচে থাকবে। ঠিক ঠিক, দ্যাটস দ্য এসেন্স অফ দ্য এন্টায়ার অদ্বৈতবাদের। রাইট। এবং অদ্বৈতের মানে বিউটিটা হলো যে আমি যেটা পেয়েছি অদ্বৈত থেকে, সেটা হলো আমি খুব পার্সোনালি আমার নিজের উপলব্ধি থেকে অদ্বৈতকে দেখার চেষ্টা করি। আমার মনে হয় অদ্বৈত এমন একটা জিনিস যেটা একই সাথে তোমার মধ্যে তোমার নিজস্ব চেতনাকে পাওয়ারফুল বলে, আবার অ্যাট দ্য সেম টাইম এটাও বলে যে এটা ভেবো না যে তুমি সব। আমার মনে হয় একই সাথে নিজের চেতনা সম্পর্কে তোমাকে অবগত করায়, মানে তোমার মধ্যে কনভিকশন অ্যান্ড কনফিডেন্স বাড়ায়, আবার অ্যাট দ্য সেম টাইম ইউ ফিল ইউ আর নাথিং। মানে এই দুটো কন্ট্রাডিকশনকে এত সুন্দর ব্যালেন্স করে অদ্বৈতবাদ,
আমার মনে হয় সেটা আমার মানে তুমি যত জানবে তত তোমার যে মানে আমরা যে কতটাই ইনসিগনিফিকেন্ট ইন দ্য এন্টায়ার স্কিম অফ ইউনিভার্স, সত্যি সেই উপলব্ধিটা হবে। তখন মনে হয় কার জন্য ঝগড়া করছি, কার জন্য মারামারি করছি, কাকে হিংসা করব। হ্যাঁ, ছবিটা পুজোতে ফার্স্ট হবে কি লাস্ট হবে সেই নিয়ে চিন্তা করছি, কি সত্যি তো কিছু যায় আসে না। কিচ্ছু যায় আসে না। আরেকটা জিনিস আমি বুঝে গেছি একটা পয়েন্টে এসে, হিংসা করে তো অনেক মানুষ, হিংসা আমি চারিদিকে দেখি, মানে সবাই অনেক মানুষ হিংসা করে। আমাকে একজন জিজ্ঞেস করেছিল, আপনি হিংসা করেন না, এই বড় বড় ফিল্ম মেকার এত ছবি বানাচ্ছে, আপনি বানাচ্ছেন না? বললাম মানে আমি কেন করব, কারণটা আমাকে বলো। কারণ আই ডিসাইডেড মাই লাইফ, আমি আমার জীবনে কখন ছবি করব এটা আমি ডিসাইড করছি। আমি যদি করতে চাইতাম করতে পারতাম না তা তো নয়, চেষ্টা করতাম, হতো না, হয়তো খারাপ ছবি হতো, হয়তো আমি ডিসাইড করেছি যে আমি করবো না। আর আমি ডিসাইড করেছি আমার লাইফ, আর আমার লাইফে যেটা হওয়ার সেটা হবেই, যেটা ডেস্টিনিটা আছে কারোর ক্ষমতা নেই, আর তোমার লাইফে যেটা হওয়ার সেটা হবেই একদম। তা আমি তোমাকে যেগুলো করবোটা কি, মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? নিজের শরীর খারাপ করা, টেনশন করা, স্ট্রেস লেভেল বাড়ানো, এইসব থেকে অ্যাকচুয়ালি অনেক দিন আগেই বেরিয়ে গেছে। হ্যাঁ, মানে রিলিজিয়ন আর মানে এই ধরনের ফিলোসফি ইজ আ ভেরি পার্সোনাল এক্সপিরিয়েন্স। একদম তাই। এটা নিজে যতক্ষণ না নিজের দিক থেকে কানেক্ট করতে পারবে, ওই বই পড়িয়ে আচার উপচার দিয়ে শেখানো যায় না। না আচার উপাচার দিয়ে তো, হ্যাঁ আমার আচার উপাচারটা একটা গন্ডি, মানে ওই গন্ডির মধ্যে বেঁধে দেওয়াটা, আমি বলছি একটা রাস্তাও বটে। তুমি গন্ডি ঠিকই, গন্ডির মধ্যে বেঁধে দিলে কি হয়, সুবিধা হয় আমাদের কিছু ব্র্যাকেটে ফেলে দিতে পারলে। অম্বরীশের সঙ্গে আমার একটা এপিসোডে অম্বরীশ বলেছিল, কমেডিয়ান শব্দটা বলে দিলে মানুষের সুবিধা হয়। ওই একদমই এটা ব্র্যাকেটে ফেলে দিলে সুবিধা হয় না। কারেক্ট, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কারেক্ট বেঁধে দিলাম, তাহলে আমার আর বাকি ভাবতে হলো না। একদমই। ফিল্ম মেকারদের ক্ষেত্রে, অ্যাক্টরদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে লোকে কমার্শিয়াল অ্যাক্টর, আর্ট ফিল্ম ডিরেক্টর, হ্যাঁ। আরে এটা মানে কিভাবে হয় এটা? এটা তো হতে পারে না। ডিরেক্টর ইজ আ ডিরেক্টর, স্টোরি টেলার ইজ আ স্টোরি টেলার। বেশ, আজকের এপিসোড এখানেই শেষ করবো। দেখা হবে পরের এপিসোডে। ইট ওয়াজ লাভলি চ্যাটিং উইথ ইউ। লাইকওয়াইজ, খুবই ভালো লাগলো, খুবই আনন্দ পেলাম এই এপিসোডে। এবং নতুন করে একটু আলাপ হলো তোমার সঙ্গে, আরো ডিটেলে, আরো ডিপে। সো হোপফুলি আমরা পরবর্তীতে আরেকটা এপিসোডে তোমার সঙ্গে দেখা হবে কোনোদিন, একদম আরো ডিটেলে অন্য ফিলোসফি নিয়ে হয়তো কথা বলবো। একদম। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।